তো বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ৯০টি রাজনৈতিক দল যখনই তাদের ক্ষমতার নাটায় টান পড়ে কিংবা ক্ষমতার চেয়ারে কেউ একটা টান দেয়, ঠিক তখনই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। উত্তরের সিটি কর্পোরেশনের যে প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং তাকে আমরা যতটুকু জানি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে প্রশাসক বানানো হয়েছে। কারণ আমরা বিগত সময়ে দেখতাম যখন শেখ হাসিনার দুঃশাসন আমলে হাসিনার ক্ষমতার নাটায় যখনই টান পড়ত তখন হাসিনা তার বাবার সেই শোক দিবসকে সামনে এনে কান্নাকাটি শুরু করতেন। তার উদ্দেশ্য একটাই ছিল জনগণের সিম্পেথি আদায়, যে জনগণের যদি কিছুটা সহানুভূতি পাওয়া যায়। এই কারণেই তিনি কিন্তু আসলে বারবার সেই শোক দিবসকে সামনে এনে একটা ড্রামা করতেন। তো বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ৯০টি রাজনৈতিক দল যখনই তাদের ক্ষমতার নাটায় টান পড়ে কিংবা ক্ষমতার চেয়ারে কেউ একটা টান দেয়, ঠিক তখনই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। গতকালকের যে ঘটনা এটা আপনারা সবাই জানেন, তারা হঠাৎ করে রাত 10টার দিকে এরকম একটা রিউমার, একটা গুজব ছড়িয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর থাকবেন না, চলে যাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরাও তখন খোঁজ নিলাম, যমুনাতে তো আমাদেরও লোকজন আছে, আমরা যমুনাতে যোগাযোগ করলাম। তখন যমুনার যারা স্টাফ বা যারা দায়িত্বে রয়েছেন তারা বলেন স্যার তো ঘুমাচ্ছেন। দেখেন কি একটা হাস্যকর কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস রাত 11টার দিকে, 11টার পরে সম্ভবত তিনি ঘুমাচ্ছেন, আর এদিকে নব্য বিপ্লবীরা সোশ্যাল মিডিয়ায় একবারে ছড়িয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন আর থাকবেন না, তিনি পদত্যাগ করবেন। এখন আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগই করেন তাহলে এই সিদ্ধান্ত জানানোর দায়িত্ব ওনার প্রেস উইংয়ের। বিগত 54 বছরে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এত বড় প্রেস উইং বানান নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বানিয়েছেন। এবং ওনার প্রেস উইংয়ের যিনি প্রধান রয়েছেন আপনার শফিক সাহেব, তিনি তো আসলে কি বলবো, সব জানতা শমশেরের থেকেও বড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের হৃদয়ে কি আছে ওটা তো তিনি অনেক সময় আগ বাড়িয়ে বলে ফেলেন। তো ইউনূস সাহেব পদত্যাগ করবেন আর ওনার প্রেস সচিব জানবেন না, এটা তো হাস্যকর কথা। ওনার প্রেস সচিব কি বলেছেন বা আকারে ইঙ্গিতে ওইরকম কোনো সিগন্যাল দিয়েছেন যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আর থাকবেন না? তিনি তো বলেছেন কি একটা দলের প্রধান। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দলের প্রধানের কাছে কেন তিনি তার এই অভিব্যক্তি ব্যক্ত করবেন? তিনি তো কোনো দলের না, তিনি তো কোনো গোষ্ঠীর না, তিনি জনগণের, ঠিক না? তো সেই জায়গা থেকে এটা একটা পরিকল্পিতভাবে তাদের স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজির মাধ্যমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এবং এদেশের জনগণ। তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণে এরকম একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে তারা তাদের মূলত রাজনৈতিক যে কি বলে এটাকে, রাজনৈতিক যে একটা এস্টাবলিশমেন্ট এটা প্রতিষ্ঠা করতে চান এবং জনগণের কিছুটা সহানুভূতি তারা আদায় করতে চান। যখনই দেখা যায় যে বিভিন্ন গণমাধ্যমে তাদের যারা রয়েছেন তাদের নানা রকম দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজির খবর গণমাধ্যমগুলোতে উঠে আসে, ঠিক তখনই তারা এরকম নতুন নতুন ইস্যু সামনে এনে ড্রামাবাজি করেন, যেটা বিগত সময়ে আমরা হাসিনার আমলে দেখেছি। বাংলাদেশের নাগরিক সে যেখানেই থাকুক না কেন দেশের বাইরে, তাদের তো অবশ্যই অধিকার আছে। তারা যখনই ইচ্ছা আসবে, তারা তো নিষিদ্ধ কোনো ব্যক্তি না যে বাংলাদেশ সরকার তাদের নিষিদ্ধ করেছে বা তাদের পাসপোর্ট সিজ করেছে বা ব্যান করেছে যে তারা দেশে আসতে পারবেন না। সুতরাং তারা আমেরিকায় থাকুক আর ফ্রান্সে থাকুক আর কানাডাতে থাকুক, সুতরাং তারা বাংলাদেশের নাগরিক, তাদের যখন ইচ্ছা হবে তখন আসবে। তো সুতরাং এটা নিয়ে তো আসলে আর কোনো বক্তব্য নেই। আর বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে ধরনের মন্তব্য বা বক্তব্য দু একজন দিচ্ছেন, এটা তাদের ব্যক্তিগত মতামত, আমি মনে করি না। সুতরাং এ ধরনের কোনো প্রশ্ন থাকলে এটা বিএনপিকে করা উচিত বা ওনাদের করবেন, ওনারা উত্তর দেবে। আমাদের জায়গা থেকে তো এটা আসলে বলছে যে জুলাই বিপ্লবকে কুক্ষিগত করছে এনসিপি, এটা কি আপনি কি একমত? জুলাই বিপ্লবকে শুধুমাত্র কুক্ষিগত না, জুলাই বিপ্লবকে একবারে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই নতুন বিপ্লবীদের যে রাজনৈতিক দল এনসিপি। এবং এই জুলাই বিপ্লবের স্পিরিটকে তারা নস্যাৎ করে দিয়েছে। এবং যেখানে আমরা এই 5ই আগস্টের পরবর্তী সময় একটা ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, বিভক্তি থাকবে না, আমরা সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। যারা বিগত হাসিনার আমলে ভিকটিম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মজলুম হয়েছেন, তারা ন্যায় বিচার পাবেন, এরকম একটা বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই বাংলাদেশের যারা বিভিন্ন চেয়ারে বসলেন, রাষ্ট্রীয় দায়িত্বে আসলেন, এরা পদে পদে বিভাজন তৈরি করে আমাদের রাজনৈতিক দল জনগণের মধ্যে চরম একটা বিভক্তি তৈরি করলেন। এই বিভক্তির পিছনে অন্যতম দায়ী হচ্ছে এই নতুন রাজনৈতিক দল এনসিপি। এবং আজকে দেখেন তারা এই যে দুইজন তাদের প্রতিনিধি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, যদিও তারা অস্বীকার করে, অথচ কালবেলাতে বিস্তারিত ছবিসহ রিপোর্ট কিন্তু আজকে বেরিয়েছে। এটা তো অস্বীকারের কোনো কারণ নেই। এনসিপির যে দুইজন প্রতিনিধি আসিফ এবং মাহফুজ এই সরকারের উপদেষ্টার চেয়ারে রয়েছেন, এটা তো অস্বীকার করলেও করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা তো পানির মতো পরিষ্কার, তারা তাদের দলেরই। তারা যতই এটাকে
ঢাকার চেষ্টা করুক, ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা অবস্থা হবে। তো এখানে আমরা একবারে পরিষ্কারভাবে বলেছি, আসিফ এবং মাহফুজ আর ওই আপনার মাহফুজ আলমের এই চেয়ারে থাকার আর ন্যূনতম কোনো নৈতিক যে বৈধতা এটা নেই। তারা ইতিমধ্যেই সেই নৈতিক বৈধতা হারিয়েছেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে ওই উত্তরের সিটি কর্পোরেশনের যে প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং তাকে আমরা যতটুকু জানি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে প্রশাসক বানানো হয়েছে। তাকেও ওই পদ থেকে অপসারণ করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। তো এখানে